ঈদের ছুটির প্রথম দিনেই ঘরমুখো মানুষের ঢল। মহাসড়কে বাড়তি যানবাহনের চাপ, ৬ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ২৫। রাজধানীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট, দিয়াবাড়িতে চাঁদাবাজির অভিযোগ। ব্যবস্থাপনায় সন্তুষ্ট ডিএনসিসি প্রশাসক। মানবাধিকার, বাক স্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করছে সরকার, বললেন মাহাদি আমিন। ১০০ দিনে জনগণের মাঝে স্বস্তি ফেরার দাবি। এবং ২৪ ঘন্টায় হামে আরও ১৭ শিশুর মৃত্যু, ২ কোটিরও বেশি টিকাদান সম্পন্ন। ১২২% লক্ষ্যমাত্রা অর্জন, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি নাদিয়া নাহিদ। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের ঈদযাত্রা শুরু হয়েছে। ঈদযাত্রায় প্রধান মহাসড়কগুলোতে ঘরমুখো মানুষের চাপ বাড়ছে, তবে এখন পর্যন্ত ঢাকা চট্টগ্রাম মহাসড়ক যানজটমুক্ত ও স্বস্তিদায়ক রয়েছে। অন্যদিকে ঢাকা ময়মনসিংহ, ঢাকা উত্তরবঙ্গ ও ঢাকা আরিচা রুটে যানবাহনের চাপ বাড়ার কারণে কিছু পয়েন্টে ধীরগতি ও যানজটের শঙ্কা রয়েছে। ঈদযাত্রায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের খবর জানাতে গাজীপুরের কোনাবাড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, ঈদযাত্রায় মহাসড়কে যানবাহনের চাপ কেমন দেখছেন জানাবেন। আর 3 দিন পরে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। সেই জন্য কিন্তু এই যে ঈদের যে নারীর টানে ঘর ফেরা যে মানুষ, তাদের কিন্তু যে মহাসড়ক গুলো রয়েছে, এবং যে আমি যদি একটু দেখাই, যে আমি চন্দ্রা নবীনগর মহাসড়কের যদি বর্তমানের যে দৃশ্য আপনাকে একটু দেখাই, যে এই চন্দ্রা নবীনগর মহাসড়ক কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে, এবং এই যে গণপরিবহন, সেই গণপরিবহন মূলত ধীরগতিতে যাচ্ছে। আমি আপনাকে একটা তথ্য দিয়ে রাখি, যে আপনার সাভার এবং গাজীপুর শিল্প অধ্যুষিত এলাকা হওয়াতে আজকে কিন্তু দুপুরের পরে বেশ কিছু কলকারখানা ছুটি হয়েছে, এবং বিকেলে বৃষ্টির কারণে সন্ধ্যার পরে কিন্তু আমরা দেখা দিয়েছে যে বিভিন্ন গণপরিবহনে কিন্তু যাত্রীর চাপ রয়েছে, এবং তার যে গণপরিবহন সেগুলো কিন্তু ধীরগতিতে। আমরা বরাবরের মতো কিন্তু একটা অভিযোগ আমরা পেয়েছি, যে চন্দ্রা নবীনগর মহাসড়ক থেকে যারা নারীর টানে বাড়ি ফিরবে, তাদের যারা যাত্রী রয়েছে তাদের কাছ থেকে কিন্তু 2 গুণ থেকে 3 গুণ, অর্থাৎ 500 টাকার ভাড়া কিন্তু 1500 টাকা পর্যন্ত নেওয়ার অভিযোগ উঠেছে। আমরা কথা বলেছিলাম কাউন্টারে যারা রয়েছে এবং যাত্রীদেরকে যারা রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটি বলেছিলেন যে তারা কিন্তু 2 গুণ থেকে 3 গুণের ভাড়া কিন্তু তাদেরকে অতিরিক্ত গুনতে হয়েছে। আমি যদি এই মুহূর্তে দেখাই, যে এই চন্দ্রনগর মহাসড়কের যে জিরানি এলাকায়, সেই জিরানি এলাকার যে দৃশ্যটি, সেটা মূলত এখন একেবারে ধীরগতিতে, এবং আমরা দেখেছি যে গণপরিবহনের পাশাপাশি আপনার ট্রাক, পিকআপ, অর্থাৎ যেভাবে পারছে মূলত সেভাবেই কিন্তু তাদের যে উদ্দেশ্য বা তাদের যে বাড়ি, তাদের কিন্তু বাড়ি ফিরছেন। কিন্তু আমরা আরেকটা বিষয় তথ্য দিয়ে রাখি, যে আগামী কালকে হয়তো বা আরো কিন্তু এই যে যাত্রীরা রয়েছে বা ঘরে ঈদের যে ঘরে ফেরা মানুষ রয়েছে, তাদের সেই চাপ কিন্তু আজকের চেয়ে দ্বিগুণ কিন্তু বাড়বে, এমনটি কিন্তু আমাদেরকে বলেছিলেন যে যারা কাউন্টার মাস্টার রয়েছে তারা। তো এই ছিল আমার কাছে চন্দ্রা নবীনগর মহাসড়ক থেকে ঘরমুখী মানুষের সর্বশেষ তথ্য। নাদিয়া। মেহেদি, আপনাকে ধন্যবাদ। বড় ধরনের শিডিউল বিপর্যয় ছাড়াই চলছে রেলযাত্রা। তৃতীয় দিন সকালে রংপুর এক্সপ্রেস ছাড়া অন্য ট্রেনগুলো নির্ধারিত সময়ে স্টেশন ছেড়েছে। গরম এবং বৃষ্টির দোলাচল অস্বস্তি তৈরি করলেও বাড়ি ফিরতে পেরে সন্তুষ্ট ঘরমুখো যাত্রীরা। এদিকে ঢাকা বিভাগীয় রেল ব্যবস্থাপক জানান, শিডিউল বিপর্যয় রোধে সচেষ্ট রয়েছে কর্তৃপক্ষ। এমআর আসাদের রিপোর্ট। ঈদযাত্রার তৃতীয় দিন ট্রেনের হুইসেলের সঙ্গেই বাড়ি ফেরার আনন্দের সূচনা হয় রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের যাত্রীদের মধ্যে। ছোট থেকে বড় পরিবারের সবাইকে নিয়ে শুরু হয় এই আনন্দযাত্রা।
তবে ঈদযাত্রার তৃতীয় দিনে প্ল্যাটফর্মে যাত্রীর চাপ বেড়েছে। আবহাওয়ার কারণেও বেড়েছে অস্বস্তি। সামনে ঈদ নাই, ঈদ তো কষ্ট লাগে নাই, কষ্ট ঠিক আছে কিন্তু কষ্ট লাগে না। কষ্ট করে যাইলেও মানে ভালো লাগে, ঈদ তো ঈদই, সবার সাথে ঈদ করবো, দেশে যাবো, এটাই মজা। যাত্রী চাপ সামলাতে 25% বাড়তি টিকিট দিচ্ছে রেল কর্তৃপক্ষ। তারপর তাৎক্ষণিক টিকিট পাওয়া কষ্টসাধ্য। এই ছিল যে মাঝে থাকবো আমি, তো মাঝে এখনকার বাড়িতে প্রয়োজন, তো বাড়িতে যাইতে হইব, এই হিসাবে দেরি হয়ে গেছে, যার কারণে টিকিট পাই নাই। ইউজার অনেক বেশি থাকে তো আসলে একটু প্রবলেম হয়, বা অনেক শর্ট টাইমের ভিতরে টিকিটগুলা কভার হয়ে যায়। 39 মিনিট পর্যন্ত ট্রাই করেছি, একটার পর একটা ট্রাই করলাম, বারবার ট্রাই করলাম, সিলেক্ট করলাম, কিন্তু অ্যাভেলেবল না এরকম দেখাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে আসলে এখানে কোনো কারচুপি হয়। রেলের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক ABM কামরুজ্জামান জানান, রংপুরের একটি ট্রেনের ঢাকা পৌঁছাতে দেরি হয়েছে, তবে শিডিউল বিপর্যয় ঠেকাতে তৎপর রয়েছে কর্তৃপক্ষ। ক্লোজ মনিটর করতেছি, এছাড়াও আমাদের সেফটিকে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি। এটা রোলিং স্টক বা রেল লাইন সব কিছুতে আমাদের কাছে সেফটি সবার আগে। নিরাপদে বাড়ি ফিরতে ঘরমুখো মানুষের প্রথম পছন্দ রেলপথ। তাই নির্ধারিত সময়সূচি মেনে ট্রেন ছাড়লে পরিপূর্ণতা পায় যাত্রীদের ঈদ আনন্দ। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। ঈদ যাত্রায় তৃতীয় দিনে দেশের 6 জেলায় সড়ক দুর্ঘটনায় 25 জন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন অনেকজন। ভোরে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এলাকায় রোড বোঝাই ট্রাক উল্টে নিহতের সংখ্যা 17 জনে দাঁড়ায়। এছাড়া নওগাঁ, চট্টগ্রাম, গাইবান্ধা, ঢাকা, মাওয়া এক্সপ্রেসওয়ে, যমুনা সেতু প্রান্ত ও বগুড়ায় সড়ক দুর্ঘটনায় আরও 8 জনের মৃত্যু হয়েছে। এবার কোরবানির হাটের খবর। জমে উঠেছে রাজধানীর পশুর হাট। তবে চাঁদাবাজির অভিযোগ উঠেছে দিয়াবাড়ি পশুর হাটে। গাড়ি চালকদের দাবি, যানবাহনের স্টিকার লাগিয়ে আদায় করা হচ্ছে 5,000 টাকা। চাঁদাবাজির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের তাগিদ দেন ভুক্তভোগীরা। যদিও হাট ইজারাদারদের দাবি, এভাবে টাকা আদায়ের সুযোগ নেই, তবে সমাধানের আশ্বাস দেন তিনি। বিস্তারিত বিজন কুমারের রিপোর্টে। কোরবানির ঈদ ঘিরে রাজধানীতে জমতে শুরু করেছে পশুর হাট। ক্রেতা সমাগম বৃদ্ধির পাশাপাশি বাড়ছে বিক্রিও। এবার নজর কাটছে বাহারি নামের গরু। নগরীর দিয়াবাড়ি হাটে দেখা মিলেছে বিভিন্ন জাত ও আকারের পর্যাপ্ত গরুর উপস্থিতি। এসেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। আমার এই গরুগুলো টাঙ্গাইল থেকে আসছি, আমি টাঙ্গাইল থেকে নিয়ে আসছি। ছোটবেলায় এটার নাম রাখা হচ্ছিল মানিক মিয়া। আমার গুলা 420-400 কে দাম লাগাচ্ছে। কাস্টমার কম ছিল গতকাল, আজকে ধীরে ধীরে কাস্টমার বাড়ছে। বিক্রেতারা বলছেন, এবছর গরুর দাম কম হলেও দর কষাকষি বেশি। যদিও ক্রেতাদের অভিযোগ, এবার ক্রয় ক্ষমতার বাইরে পশুর দাম। বড় গরু নিয়েছি ভাই, দাম নাই, দাম খুব কম। এইভাবে যদি গরু বেচা কিনি ব্যাপারী মরার ছাড়া আর উপায় নেই। বেশি বিক্রি হয়েছে এখন মাঝারি গরু করেন। আমরা যেরকম গেস করে আসছিলাম সেরকম না, আসলে দাম অনেক বেশি। আমরা যে গরু দাম হবে মনে করেন 2 লাখ টাকা, সেই গরু ওরা চাচ্ছে মনে করেন 3 লাখ টাকা। এদিকে দিয়াবাড়ি হাট ঘিরে অভিযোগ উঠেছে চাঁদাবাজির। পশু নিয়ে আসা গাড়ির চালকরা বলছেন, যানবাহনে স্টিকার লাগিয়ে চাঁদা নিচ্ছেন সংশ্লিষ্টরা। আমরা দিয়াবাড়ি আসছি গরুর টিপ মারতে, তো হাজার হাজার গাড়ি আসছে এখান থেকে। আমাদেরকে হাট কর্তৃপক্ষ স্টিকারের জন্য 5,000 টাকা করে নিচ্ছে। চাঁদাবাজি বন্ধে ইজারাদারদের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী চালকরা। চাঁদাবাজি করতেছে আর কি, স্টিকার 5,000 টাকার কম, 1 টাকা কমেও ওরা কোনো স্টিকার বিক্রি করে না। তবে কোনো ধরনের অনিয়ম হলে তা বন্ধের আশ্বাস দেন ইজারাদার। এটা আমি আইন শৃঙ্খলা বাহিনী বলছি, ওনারা ব্যবস্থা নিচ্ছে। এটা আমার নলেজও আসছিল, অভিযোগ আসছে, আমি ব্যবস্থা নিচ্ছি। এদিকে রাজধানীর সবচেয়ে বড় পশুর হাট গাবতলীতে চলছে জমজমাট পশু বেচাকেনা। এবার পর্যাপ্ত পশুর উপস্থিতি রয়েছে হাটে। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রেতা বিক্রেতারা। সকালে গাবতলী হাট পরিদর্শনে আসেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান। এ সময় তিনি বলেন, পশুর হাটের বর্জ্য ব্যবস্থাপনা এবার সন্তোষজনক। পুলিশ যানজট নিরসনে ও তদারকি কার্যক্রম সঠিকভাবে পালন করছেন। বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থারা আছেন, সার্বিকভাবে আমরা মোটামুটিভাবে আজকে সন্তোষ প্রকাশ করছি। ঈদের দিন পর্যন্ত হাট কেন্দ্রিক সকল ব্যবস্থাপনা সঠিকভাবে পালনের আশ্বাসও দেন ডিএনসিসি প্রশাসক। এই ভিজিটটা অব্যাহত থাকবে ঈদের দিন পর্যন্ত। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা।
সরকারের ১০০ দিনে বিভিন্ন খাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। বিকেলে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, শিল্প কারখানার শ্রমিকরা শান্তিপূর্ণ, আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপনের সুযোগ পাচ্ছেন। সরকার বাক স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করে চলছে তারেক রহমান সরকার। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। আজকে এই সংবাদ সম্মেলনে সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধানমন্ত্রীর কার্যালয়। এ সময় অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, বর্তমান সরকার জনকল্যাণে কাজ করে চলেছে। মত প্রকাশের স্বাধীনতা কি ব্যক্তি আক্রমণ করা, মানুষের চরিত্র হনন করা, এগুলো স্বাধীনতা নয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহাদি আমিন জানান, ২৪ মে পর্যন্ত ১০ ক্যাবিনেট সভার ৭টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে ৬২% ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে, বাকিগুলো প্রক্রিয়াধীন। সরকার গঠনের পর এত স্বল্প সময়ে মন্ত্রিসভায় গৃহীত এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহের উল্লেখযোগ্য অংশ যেভাবে কার্যকর হয়েছে, সেটি সরকারের দ্রুততা, কার্যকারিতা এবং আন্তরিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার দেশে মত প্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছিল। বর্তমানেও সেই ধারাবাহিকতা বজায় আছে। ফ্যাসিবাদী শাসনামলে কিভাবে মানুষের বাক স্বাধীনতাকে হরণ করা হয়েছিল, কিভাবে গণমাধ্যমকে বল প্রয়োগের মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা হয়েছিল, এর বিপরীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন প্রতিটি বিএনপি সরকার দেশে মত প্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীন বিকাশ নিশ্চিত করেছিল। বিদেশে জনশক্তি রপ্তানি, অর্থনৈতিক উন্নয়ন, আইনের শাসন প্রতিষ্ঠা, পাচারকৃত অর্থ ফেরত, দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানের মাধ্যমে শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করছে সরকার। জুলাই গণ অভ্যুত্থান এবং 16 বছরের গণতান্ত্রিক পথ চলায় শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই গণতান্ত্রিক বাংলাদেশে জনগণের প্রত্যাশা পূরণে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান অঙ্গীকারবদ্ধ। বিদেশে পাচার হওয়া মানি লন্ডারিং এর অর্থ দেশে ফিরিয়ে আনতে 10টি দেশের মধ্যে ইতিমধ্যে 3টি দেশের সঙ্গে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 2034 সালের মধ্যে অর্থনীতিকে $1 ট্রিলিয়ন উন্নীত করার লক্ষ্য নির্ধারণ দেশের অগ্রযাত্রায় মাইলফলক হিসেবে বিবেচিত হবে জানিয়ে রাষ্ট্র কাঠামো মেরামতে ব্যাপক সংস্কার প্রয়োজন বলেও জানান মাহাদি আমিন। 2034 সালের মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিকে উন্নতি করার উচ্চাভিলাষী একটি লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যা দেশের অগ্রযাত্রায় মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। বন্ধ কারখানা চালু এবং অর্থনীতিতে নতুন গতি সঞ্চারের লক্ষ্যে 60,000 কোটি টাকার বিশেষ তহবিল ঘোষণা করা হয়েছে। এর মাধ্যমে ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হবে বলেও জানান তিনি। দেশের মানুষের কাছে বিএনপি যে অঙ্গীকার করেছে এবং যে প্রতিশ্রুতির আলোকে জনগণ ধানের শীষে ভোট দিয়েছে, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে সবাই তা অক্ষরে অক্ষরে পালনের জন্য দায়বদ্ধ এবং সেই প্রতিফলন আমরা গত 100 দিনের প্রতিটি দিনেই দেখেছি সরকারের প্রতিটি গণমুখী কর্মকাণ্ডে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীর মিরপুরের কালশী বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট কাজ করছে। সন্ধ্যা 7:15টার দিকে এই আগুন লাগে। ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা 7:23 কালশী বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর সড়ক 7:30টার দিকে ঘটনাস্থলে পৌঁছে পল্লবী ও মিরপুর ফায়ার স্টেশনের 7টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে মিরপুর এবং কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে আরও 3টি ইউনিট যুক্ত হয়। দেশজুড়ে 24 ঘন্টায় হাম ও উপসর্গে আরও 17 শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে 1224 শিশু। গেল 15 মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে মারা গেছে 545 শিশু। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছে 64,940 শিশু। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এই বিভাগে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 231 শিশুর ও আক্রান্ত 36,706 শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দেশে হামের টিকাদান কর্মসূচির লক্ষ্যমাত্রা অর্জনের হার 122% পৌঁছেছে এবং এ পর্যন্ত 2 কোটিরও বেশি শিশুকে
টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এ সময় তিনি আরও বলেন, 18 উপজেলায় প্রথম ধাপে টিকাদান ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছিল। এসব জায়গায় সংক্রমণের হার প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে। সকালে কুমিল্লা মেডিকেল কলেজ ও সদর জেনারেল হাসপাতাল পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। আমরা 122% অ্যাচিভ করেছি, মোর দেন দ্য টার্গেট। 2 কোটির উপরে বাচ্চাকে আমরা ভ্যাকসিন দিয়েছি। তারপরেও কিন্তু আমরা বসে থাকি নাই। আমরা 18টি জেলার, যেটা ইউনিসেফের তারা আইডেন্টিফাই করেছে যে এইগুলি বেশি হার্ম হচ্ছে, ওই 18টি জেলার 30টা উপজেলা আমরা আমাদের ভ্যাকসিন কার্যক্রম শুরু করেছি, যেটার আউটকাম এখন পাচ্ছে 0। আমাদের এখন হামের আক্রমণ ওই 30টা জেলায়। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তী আজ শ্রদ্ধা ভালোবাসায় স্মরণ করা হয় বাঙালির প্রাণের কবি কাজী নজরুল ইসলামকে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে প্রধান প্রেরণা ছিলেন কাজী নজরুল ইসলাম। জাতীয় ও সামাজিক জীবনে নজরুল সবসময় প্রাসঙ্গিক উল্লেখ করে রিজভী বলেন, উপনিবেশিক শক্তির বিরুদ্ধে গোটা উপমহাদেশকে অনুপ্রাণিত করেছিলেন কবি। সকাল থেকেই কবির সমাধিস্থলে ফুল হাতে ভিড় করেন ভক্ত, অনুরাগী, শিক্ষক, শিক্ষার্থী সহ সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতারা। সাহিত্যের অঙ্গনে এমন কোনো সেক্টর নাই যেখানে তার অবদান নাই। তিনি একজন অত্যন্ত জাতীয়তাবাদী এবং দেশপ্রেমিক মানুষ। তিনি সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনে অবদান রেখেছেন। সামাজিক নানা প্রতিকূল পরিবেশেও তিনি কিন্তু সাম্যের জন্য কাজ করেছেন। এই উপমহাদেশে মুক্তির যত জাতীয় আন্দোলন, প্রত্যেকটি আন্দোলনে যার কবিতা, যার গান, যার সাহিত্য আন্দোলনকামী মানুষকে উদ্বুদ্ধ করেছে, তিনি হলেন কাজী নজরুল ইসলাম, বাংলাদেশের জাতীয় কবি। আমরা যখন মিছিলে যাই তখন নজরুলের গান গাইতে গাইতে যায়। সম্প্রতি অনুষ্ঠিত প্যারা স্পোর্টস কার্নিভাল নিজস্ব বাদ্যযন্ত্র বাজিয়ে গান গেয়ে মুগ্ধ করা ব্রাহ্মণবাড়িয়ার একই পরিবারের 9 জন দৃষ্টি প্রতিবন্ধী সদস্যের পাশে দাঁড়িয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বিকেলে রাজধানীর রূপনগরে প্রতিমন্ত্রীর নিজস্ব রাজনৈতিক কার্যালয়ে পরিবারটিকে আনুষ্ঠানিকভাবে 5 লাখ টাকার আর্থিক সহায়তা করেন প্রতিমন্ত্রী। এ সময় আমিনুল হক বলেন, এই ধরনের অসহায় ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের পাশে দাঁড়ানো সমাজের সবার নৈতিক দায়িত্ব। আর্থিক সহায়তা পেয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান পরিবারটি। আমার জীবনে মনে করুন আমি 5 লক্ষ টাকা এই মন্ত্রী সাহেবের কাছ থেকে আমি অনুদান পাইলাম। এটা দিয়ে আমি যে কোনো একটা জায়গা বা যে কোনো একটা কিছু রাখতে পারব। আমরা 64টি জেলায় আমাদের যারা প্রতিবন্ধী রয়েছে কিংবা বিশেষ চাহিদা সম্পন্ন ক্রীড়াবিদ রয়েছে, সবাইকে কিভাবে খেলাধুলার মাধ্যমে আমরা তাদের জন্য একটি নতুন ব্যবস্থাপনা, নতুন একটি পরিবেশ, সামাজিকভাবে তারা যাতে সাধারণ মানুষের মতো যাতে বেড়ে উঠতে পারে, সার্বিক বিচার বিশ্লেষণ করে আমাদের সরকার আমরা এই বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিবর্গের জন্য আমরা খেলাধুলার আয়োজন করছি। তাদের প্রত্যেকটি বাবা মা যাতে তার সন্তানদেরকে নিয়ে যাতে তার হতাশার ভিতরে না ভুগে, লজ্জাবোধ যাতে না করে, তারা যাতে সুস্থ মানুষগুলোর সাথে যাতে বেড়ে উঠতে পারে, সেই বিষয় নিয়ে ইতিমধ্যে আমাদের কার্যক্রম শুরু হয়েছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। শুরু হয়েছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। লাখো হাজির লাব্বাইক ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে মিনার তাঁবু নগরী। রোববার এশার নামাজের পরই হাজিরা তাঁবুর শহর হিসেবে পরিচিত মিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। শরীয়তের বিধান অনুসারে হাজিরা 8 জিলহজ মিনায় অবস্থান করে ফজর হতে এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। মিনায় রাত্রি যাপন শেষে 9 জিলহজ আরাফাতের উদ্দেশ্যে রওনা হবেন তারা। সেখানে এবছর হজের খুতবা দেবেন মসজিদের নববীর প্রধান ইমাম ও খতিব শায়েখ আলী বিন আব্দুল রহমান আল হুদাইফি। যুদ্ধ, অবরোধ ও সীমান্ত বন্ধের নির্মম বাস্তবতায় আবারও হজের স্বপ্ন ভেঙে গেছে গাজার হাজারো মুসলমানের। টানা সংঘাত ও কঠোর যাতায়াত নিষেধাজ্ঞায় এবারও তারা বঞ্চিত হচ্ছেন ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ এই ইবাদত থেকে।
একই সঙ্গে আসন্ন ঈদুল আজহাকে ঘিরেও নেই স্বস্তি। ইসরায়েলি হামলায় বিপর্যস্ত পশুপালন খাত ও তীব্র সংকটের কারণে গাজায় মিলছে না কোনো কোরবানির পশুও। খেলার খবর ক্রিকেট। আগামী 7 জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে বিসিবি নির্বাচন। ভোটের লড়াইয়ের 12 দিন আগেই নির্ধারিত হয়ে গেছে 8 পরিচালক। সবকিছু ঠিকঠাক থাকলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হতে যাচ্ছেন এই 8 কাউন্সিলর। দুপুরে বিসিবি নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। শেষ দিনে মনোনয়ন প্রত্যাহার করেছেন 3 জন। গঠনতন্ত্র অনুযায়ী চট্টগ্রাম থেকে বিসিবি পরিচালক হবেন 2 জন। এ বিভাগ থেকে শুরুতে 3 জন প্রার্থী হলেও পরে প্রার্থিতা প্রত্যাহার করেন শরীফুল ইসলাম অপু। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন মিনহাজুল আবেদিন নান্নু এবং মঈনুদ্দিন চৌধুরী। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। ঈদের ছুটিতে প্রথম দিনেই ঘরমুখো মানুষের ঢল। মহাসড়কে বাড়তি যানবাহনের চাপ। 6 জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত 25। রাজধানীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট। দিয়াবাড়িতে চাঁদাবাজির অভিযোগ। ব্যবস্থাপনায় সন্তুষ্ট ডিএনসিসির প্রশাসক। মানবাধিকার, বাক স্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করছে সরকার, বললেন মাহদি আমিন। 100 দিনে জনগণের মাঝে স্বস্তি ফেরার দাবি। এবং 24 ঘন্টায় হামে আরও 17 শিশুর মৃত্যু। 2 কোটিরও বেশি টিকাদান সম্পন্ন। 122% লক্ষ্যমাত্রা অর্জন জানালেন স্বাস্থ্যমন্ত্রী। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।